10-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আবার শুরু করছি আমাদের চ্যাপ্টার 6-এর প্রথম দিকের অংশ, অর্থাৎ উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজিং। আমরা আগের দুটো ক্লাসে দেখেছি যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে, কী বৈশিষ্ট্য, এবং একটা এক্সাম্পল দিয়েও তোমাদের বোঝানো হয়েছে। এবার উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র কি? উপগ্রহ চিত্র হচ্ছে কৃত্রিম উপগ্রহ থেকে সেন্সার বা দূর সংবেদনের সাহায্যে ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন দৃশ্যাবলী যে ডিজিটাল যে তথ্য সংগ্রহ করে এবং যেগুলো কম্পিউটারের সাহায্যে যে চিত্র তৈরি করা হয় তাকেই বলা হয় উপগ্রহ চিত্র। তাহলে এখানে হচ্ছে সূর্যের আলো, এখানে আমরা প্রথমে দেখছি কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ থেকে সেন্সারের সাহায্যে। কৃত্রিম উপগ্রহটা হলে কি? আমাদের উপগ্রহ দুই রকম। একটা প্রাকৃতিক উপগ্রহ, চাঁদ, ছোটোবেলা থেকে আমরা সবাই জেনে আসছি চাঁদ। আরেকটি হচ্ছে আমরা আমাদের প্রযুক্তিতে আরেকটি উপগ্রহ তৈরি করেছি, আরেক ধরনের উপগ্রহ তৈরি করেছি, যেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা আমরা আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণায় একটা বিরাট পদক্ষেপ যে আমরা একটি উপগ্রহ তৈরি করে মহাকাশে পৃথিবীর এমন জায়গায় আমরা এটাকে স্থাপন করেছি যে যাতে এটি সারা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে চাঁদেরই মতো। এই জন্য একে বলছে কৃত্রিম উপগ্রহ। তাহলে এই কৃত্রিম উপগ্রহ হচ্ছে, আমরা সংজ্ঞাটা দেখলাম কি, এই কৃত্রিম উপগ্রহ থেকে সেন্সারের সাহায্যে আমরা পৃথিবীর ভূদৃশ্যাবলী, এই ভূদৃশ্যাবলী কীভাবে পাবো? যে সূর্যের যে আলোক তরঙ্গ আসছে সেটি পৃথিবীর বিভিন্ন বিষয় বস্তু দিয়ে বিভিন্নভাবে বিকিরিত হচ্ছে। এই বিকিরিত আলোক তরঙ্গ আমরা সেন্সারের সাহায্যে আমাদের সেগুলো ক্যাপচার করা হচ্ছে বা গ্রহণ করা হচ্ছে ডিজিটাল ফর্মে হয়ে, সেটা আবার ল্যান্ডে বা ভূপৃষ্ঠে যে আমাদের গ্রাউন্ড স্টেশন আছে সেই গ্রাউন্ড স্টেশনে সেই ডিজিটাল তথ্য পাঠানো হচ্ছে, সেখানে কম্পিউটারের সাহায্যে এই উপগ্রহ চিত্র তৈরি হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা মোটামুটি ধারণা পাওয়া গেল উপগ্রহ চিত্র কি। এবার তোমাদের খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ কি, এটা কিভাবে হচ্ছে? কৃত্রিম উপগ্রহ হচ্ছে কিরকম, যে পৃথিবীর চারিদিকে চাঁদ যেমন ঘুরছে, এই কৃত্রিম উপগ্রহগুলো ঘুরছে। এই কৃত্রিম উপগ্রহ মানুষ কিভাবে পাঠালো? কৃত্রিম উপগ্রহ কেন এবং পৃথিবীর চারিদিকে ঘুরছে? আমাদের রকেটের সাহায্যে একটা উপগ্রহকে রকেটের সাহায্যে মহাকাশে এমন একটা জায়গায় স্থাপন করা হয় যেখানে পৃথিবীর কি গ্র্যাভিটেশনাল ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে সমান। পৃথিবীর অভিকর্ষজ আকর্ষণ গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু ফোর্স অফ সেন্ট্রিফিউগাল, এই দুটো সমান। এই দুটো সমান কিভাবে হচ্ছে? আমাদের উপগ্রহের গতির সাহায্যে। এমনভাবে এটা আমাদের বানানো হচ্ছে যে সেটা রকেট এমন একটা জায়গায় সে স্থাপন করছে মহাকাশে যে যেখানে এই দুটো ফোর্স সমান। যদি গ্র্যাভিটেশনাল ফোর্স বেশি হতো তাহলে সেটা আবার পৃথিবীতে চলে আসতো, আর যদি সেন্ট্রিপিটাল ফোর্স বেশি হতো তাহলে সেটা মহাকাশে বিলীন হয়ে যেত, আমরা তার খোঁজই পেতাম না। তাহলে এমন একটা জায়গায় সে মহাকাশে থাকবে, এমন একটা জায়গায় তাকে ছেড়ে দিয়ে রকেটটা চলে আসবে, পড়ে যাবে আর কি, তার কাজ ফুরিয়ে যাবে, যে যেই জায়গাটাতে এই দুটো ফোর্স সমান, তখন সে পৃথিবীর
চারিদিকে তার আপন গতি, এটা নির্ভর করবে কি গতির ওপরে। হ্যাঁ, সে আপন গতিতে সে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকবে। মহাকাশ প্রযুক্তি এটা আমাদের একটা বিরাট ব্রেক থ্রু, একটা বিরাট প্রযুক্তি আমাদের হাতে এসে গেল এই উপগ্রহ সৃষ্টি করার সঙ্গেই। তাহলে এই হচ্ছে কৃত্রিম উপগ্রহ, এইভাবেই কাজ করে। এবার এই কৃত্রিম উপগ্রহকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাই। হ্যাঁ, কাজে লাগাচ্ছি। তাহলে আমরা সঙ্গে দেখলাম বৈশিষ্ট্যের মধ্যে কৃত্রিম উপগ্রহ কিভাবে স্থাপিত হয় এবং এর মধ্যে কি থাকে, কতগুলো সেন্সার থাকে। সেন্সার হচ্ছে দূর সংবেদক যেগুলো, সেগুলো অনেক রকমের হতে পারে। আমরা যে বই পড়ছি, আমাদের চোখ কিন্তু সেন্স করছে দূর থেকে কোনো বস্তুকে না ছুঁয়ে বা স্পর্শ করে দূর থেকে যে আমরা তাকে দেখছি, স্ক্যান করছি, কোনো জিনিস পড়ছি, সেটাও কিন্তু এক ধরনের দূর সংবেদন। তাহলে আমরা চোখের সাহায্যে একটা দূর সংবেদন আমরা একটা ব্যাপারটা বুঝতে পারি। এছাড়া আমাদের ক্যামেরার সাহায্যে যে ছবি তুলি, সেটাও এক ধরনের দূর সংবেদন। এছাড়াও আরও উন্নততর অনেক যন্ত্র আছে যেগুলো ঠিক আমাদের প্রচলিত ক্যামেরা নয়, সেই সব উন্নততর যন্ত্র যেগুলো ওই বিভিন্ন প্রতিফলিত রশ্মিকে সে ধরতে পারে এবং সেগুলোকে ডিজিটালি রেকর্ড করতে পারে। তাহলে এই সেন্সার দু রকমের আছে। হ্যাঁ, সেন্সার দু রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। এটা তোমরা সম্ভবত জানো। অ্যাক্টিভ সেন্সার হচ্ছে যেটা অ্যাক্টিভ সেন্সার বা সক্রিয় সেন্সার হচ্ছে সেই সেন্সার যেখানে সেই বস্তু নিজের থেকে অনেক কি ওয়েভ পাঠাচ্ছে। যেমন র্যাডার নিজের থেকেই তরঙ্গ পাঠাচ্ছে, সেটা কোনো বস্তুতে প্রতিফলিত হচ্ছে, হয়ে সেই যন্ত্রতে ফিরে আসছে। এগুলো র্যাডার হচ্ছে একটা সক্রিয় সেন্সার। এবং অথবা অ্যাক্টিভ রেডিওমিটার, যেখানে আমার সূর্যের আলোর দরকার হচ্ছে না। হ্যাঁ, আমরা কি করছি, যখন একটা যন্ত্রের মাধ্যমে আমরা আলো তরঙ্গ পাঠাচ্ছি, এই তরঙ্গ আবার প্রতিহত হয়ে ফিরে আসছে, সেই রেকর্ড হচ্ছে, তা থেকে আমরা সেই বস্তু সম্পর্কে একটা জ্ঞান লাভ করছি। এটা পুরোপুরি মানুষের হাতে। কিন্তু নিষ্ক্রিয় বা প্যাসিভ সেন্সার কিন্তু হচ্ছে সূর্যের উপরে নির্ভরশীল। গোটা পৃথিবীর যদি আমি ছবি তুলতে চাই, তাহলে গোটা পৃথিবীকে আলো দিচ্ছে কে? সূর্য আলো দিচ্ছে। ফলে সূর্যের আলোয় আলোকিত হয়ে, হ্যাঁ, সেই আলোকিত বস্তু আবার কি করছে, সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে। বিভিন্ন বস্তু তোমরা জানো বিভিন্নভাবে বিচ্ছুরণ ঘটায়। তোমরা টেম্পারেচারের চ্যাপ্টারে পড়েছো, জলভাগ যেভাবে ঘটায় স্থলভাগ সেভাবে ঘটায় না, উদ্ভিদ রাশি সেইভাবে ঘটায় না, ধান ক্ষেত সেও বিচ্ছুরণ অন্যভাবে ঘটায়, বাড়ি ঘর সে অন্যভাবে ঘটায়। তার সমস্ত কিছু বস্তু আছে সে অনেকটা বেশি অ্যাবজর্ব করে, আর গ্রহণ করে, অল্পটা কি বিচ্ছুরিত করে। আবার অনেক জায়গা আছে সে গ্রহণ করে অল্প, বেশিরভাগটাই বিচ্ছুরণ ঘটায়। যেমন একটা স্নোফিল্ড বা হিমবাহ অঞ্চল, সে কিন্তু বেশিরভাগটাই বিচ্ছুরণ ঘটায়। আবার জলভাগ এই বিচ্ছুরণকে, সূর্যের আলোককে বেশি গ্রহণ করে, অল্পই বিচ্ছুরিত হয়। সুতরাং এই বিকিরণের এই মাত্রা পৃথিবীর সর্বত্র সমান নয় বলেই এটাকে আমাদের ধরার খুব সুবিধা। এই সেন্সার এইটাকে ধরে যে কোথা থেকে কতখানি যে বিচ্ছুরণ করছে সেটা ধরে, এবং সেই অনুযায়ী সে চিত্র তৈরি করে, এবং আমরা সেটা একটা আলোকচিত্র হিসেবে দেখতে পাই। সুতরাং সেন্সার খুব ইম্পর্টেন্ট। প্রাথমিকভাবে সেন্সার খুব উন্নত ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের সেন্সার খুব বেশি উন্নত
উন্নত হচ্ছে। আমরা এখন ইনফ্রারেড ধরতে পারছি। ইনফ্রারেড খালি চোখে আমরা দেখতে পাই না, আমরা খালি চোখে 0.4 থেকে 0.7 মাইক্রন পর্যন্ত দেখতে পাই। হ্যাঁ, তার থেকে যেগুলো বেশি বড় আলোক তরঙ্গ, সেগুলো আমরা দেখতে পাই না। মানুষের চোখ আমরা এটাই দেখতে পাই, মানে যেগুলো আমাদের দৃশ্যাবলী চোখের সামনে ভাসে, যার আলোক তরঙ্গ হচ্ছে 0.4 থেকে 0.7 মাইক্রন। এবং এরপরে যদি আরও বড় আলোক তরঙ্গ হয়, যেটা হচ্ছে অবলোহিত রে, ইনফ্রারেড। এখন আমাদের সেন্সার দিন দিন এত উন্নত হচ্ছে যে আমরা এই অবলোহিত রে বা অবলোহিত রশ্মি বা ইনফ্রারেড পিকচারও নিতে পারি। অর্থাৎ তাহলে আমরা রাত্রিবেলাতে যখন কোনো বস্তু রেডিয়েট করে, আমরা দিনের বেলায় বস্তু সূর্যের রশ্মি কি গ্রহণ করে এবং তারপরে আস্তে আস্তে সে গরম হয়ে গেলে সানসেটের পরে, সূর্য অস্তের পরে সে আস্তে আস্তে সেগুলো রেডিয়েট করে। তাহলে এই সময় ইনফ্রারেড, এগুলো হচ্ছে দীর্ঘ তরঙ্গে সে বিকিরণ করে। আমরা ইনফ্রারেড ক্যামেরা দিয়ে বা সেন্সার দিয়ে এইগুলো দেখতে পারি, এইগুলো আমরা ধরতে পারি। এবং এগুলো বিশেষ বিশেষ অবস্থায় এগুলো আমাদের খুব প্রয়োজনীয়, বিশেষত সামরিক ক্ষেত্রে। তাহলে এই হচ্ছে আমাদের সেন্সার। তাহলে এবার আমরা দেখছি আমরা আর কি বৈশিষ্ট্য আছে। তাহলে কৃত্রিম উপগ্রহ কি আমরা জানলাম, সেন্সার কি জানলাম, এবং বিভিন্ন তথ্য কিভাবে আহরণ করা হয় সেটাও আমি মোটামুটি বলে দিলাম। যে মানব জাতির কল্যাণে, নিশ্চয়ই আমরা এটা খারাপ কাজে ব্যবহার করব না, মানব জাতির কল্যাণে বিভিন্ন তথ্য এখান থেকে সংগ্রহ করা হয়। এবং তাহলে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে যেগুলো আমরা মানব জাতির কল্যাণে বিভিন্ন কাজে লাগাই। আর এর প্রযুক্তি কিন্তু কি থেমে নেই, এর মহাকাশ গবেষণার সঙ্গে সঙ্গে এই প্রযুক্তি কি হয়ে যাচ্ছে, উন্নততর হয়েই চলেছে। তাহলে এটি হচ্ছে খুব মানে দিন দিন এর প্রযুক্তি উন্নত হচ্ছে, ফলে এই উপগ্রহ এবং উপগ্রহের চিত্রের কি ব্যবহার বা গুরুত্ব ক্রমেই বেড়ে চলেছে। কেবলমাত্র যে মানচিত্র তৈরি হচ্ছে তা নয়, উপগ্রহ দিয়ে আমরা এখন অনেক ধরনের কাজ করছি। আচ্ছা, এমনি সাধারণভাবে যখন মানচিত্র তৈরি হয় সেটা দ্বিমাত্রিক, অর্থাৎ তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। সেটাতে আমরা কি করি, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কোনো জায়গাটাকে ডিলিনিয়েট করে তার মধ্যে সমস্ত ফিচার্সগুলো দেখায়, সমস্ত কোথায় এখানে জলরাশি, এখানে পাহাড় ইত্যাদি ইত্যাদি, এখান দিয়ে নদী চলে গেছে, এরকম দেখায়। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে দ্বিমাত্রিক চিত্র। কিন্তু তাহলে আমরা এখানে এই চিত্রগুলো দেখাই বটে, কিন্তু এটা 2 ডাইমেনশনেই দেখায়, কেবলমাত্র এর আমি 3 মাত্রা, অর্থাৎ এই ভূমিরূপটা কতখানি উঁচু হয়েছে, সমুদ্র কতখানি নিচু হয়ে গেছে, এইগুলো আমরা দেখাতে পারি না। এবার কিছু কিছু উপগ্রহ আছে, যেমন স্পট, হ্যাঁ, ফ্রান্স তৈরি করেছে, ফ্রান্সের উপগ্রহ হচ্ছে স্পট একটা বিশেষ ধরনের প্রজেকশন, যাকে বলা হয় পার্সপেক্টিভ প্রজেকশন। প্রজেকশন হচ্ছে এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডগুলো, অক্ষরেখা এবং দাগিমা রেখাগুলো পৃথিবীর ওপরে কীভাবে আঁকা হবে তার বিজ্ঞান, হ্যাঁ, সে অভিক্ষেপ বলে হয়। সে বিভিন্ন মেথডে বিভিন্ন উদ্দেশ্যে এটা মাপা হয়। তাহলে ওই পার্সপেক্টিভ প্রজেকশন একটি প্রজেকশন আছে, তার সাহায্যে আমরা ত্রিমাত্রিক উপগ্রহ চিত্র আমরা তৈরি করতে পারছি। অর্থাৎ যেখানে কি কোনো পাহাড়, পর্বত শ্রেণী বা আমাদের নদীর কোনো গভীর স্থান, সমুদ্রের কোনো গভীর স্থান, সেগুলো দেখানো যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বৈশিষ্ট্যগুলো। এবার একটু ইতিহাসটা যদি দেখি, যে প্রথম উপগ্রহ তৈরি করেছিলেন, করে অবাক
অবাক লাগিয়ে দিয়েছিল যে রাশিয়া 1957-এ স্পুটনিক পাঠিয়েছিল। সকল সময় সেখান থেকে উপগ্রহ চিত্র পাওয়া যায়নি, উপগ্রহ প্রথমে পাঠিয়েছিল 1957-এ রাশিয়া স্পুটনিক। তারপরেই 1958-এ এক্সপ্লোরার বলে ইউনাইটেড স্টেটস আমেরিকা যুক্তরাষ্ট্র আরেকটি উপগ্রহ পাঠালেন। আচ্ছা, এই আর তখনও কিন্তু উপগ্রহ চিত্র আসেনি, শুধু উপগ্রহটাকে পাঠিয়েই তখন এক্সপেরিমেন্ট করা হচ্ছে। 1959-এ এক্সপ্লোরার 6 বলে যে উপগ্রহটিকে ছাড়া হলো, সে একটা খুব আবছা সি ল্যান্ড এবং সি এর একটা মেক্সিকো উপসাগরে, মেক্সিকোর ওপরে একটা অংশে মেক্সিকোর উপরে পাঠানো হয়েছিল এবং সে প্রশান্ত মহাসাগর এবং উত্তর আমেরিকার এই যে স্থলভাগ এবং জলভাগের একটা খুব আবছা ছবি পাঠিয়েছিল, যাকে খুব সাকসেসফুল বলা যায় না, কিন্তু একটা মোটামুটি একটা ইমেজ নেওয়া হয়েছিল। তারপরে এটাকেও আরও ডেভেলপ করা হলো। 1960 থেকে আমরা মোটামুটি উপগ্রহ চিত্র মোটামুটি ভালোভাবে পাচ্ছি। আর ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়াতে 1972-তে এই ল্যান্ডস্যাট প্রোগ্রামটা নেওয়া হলো, যে আমরাও ভারতে মহাকাশ গবেষণা থেকে এই উপগ্রহ পাঠাবো এবং উপগ্রহ চিত্র গ্রহণ করব। এই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল 1975-এ। আমরা প্রথম উপগ্রহ পাঠালাম আর্যভট্ট, খুব সাকসেসফুলি আমরা আর্যভট্টকে পাঠিয়েছি, আমাদের প্রথম কৃত্রিম উপগ্রহ। তাহলে এই হচ্ছে মোটামুটি ইতিহাস। তারপর থেকে তো আমরা কি অনেক 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 উপগ্রহ পাঠানো হয়েছে, শুধু আমরা নয়, এখন উপগ্রহ পাঠানো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, যেমন জার্মান, ফ্রান্স সবাই আছে, তারপরে ইন্ডিয়া, চায়না, জাপান, এরা হচ্ছে প্রধান আর কি, যারা উপগ্রহের ওপরে যথেষ্ট বিভিন্ন ধরনের উপগ্রহ পাঠাচ্ছে এবং উপগ্রহ চিত্র সংগ্রহ করছে। এছাড়াও আমরা এখন কি করছি, অন্যান্য দেশেরও অনেক উপগ্রহ পাঠাচ্ছি। কারণ উপগ্রহ হচ্ছে এখন তার এমন একটা জিনিস যেটা প্রত্যেক দেশের একটা কি একদম ইন্ডিসপেন্সেবল, অর্থাৎ যাকে বাদ দিয়ে কোনো দেশের কোনো অর্থনীতি বা কোনো কিছুই চলতে পারে না, কাজকর্ম চলতে পারে না। ফলে যারা অনুন্নত দেশ আছে, সেই অনুন্নত দেশ যারা পাঠাতে পারে না, তাদের হয়েও তাদের নয় আমরা উপগ্রহ চিত্র তাদের আমরা সাপ্লাই করছি অর্থের বিনিময়ে, কখনো তাদের অনেক উপগ্রহকে আমরা লঞ্চ করছি, অর্থাৎ মহাকাশে পাঠাচ্ছি। এইভাবে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করছি। ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এটা অন্যতম একটা বিশেষ প্লাস পয়েন্ট যে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রার থেকে অর্জন করছি। আমাদের মহাকাশ গবেষণার মূল কেন্দ্র হচ্ছে ব্যাঙ্গালোরে, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হচ্ছে ব্যাঙ্গালোরে, আর তার একটি শাখা আছে NRSA, ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি, তার হেড অফিস হচ্ছে হায়দ্রাবাদে। এরাই মূলত উপগ্রহ চিত্রগুলো তৈরি করে। আর আমাদের শ্রীহরিকোটা, অন্ধ্রের শ্রীহরিকোটা হচ্ছে আমাদের উপগ্রহ লঞ্চিং স্টেশন, যেখান থেকে উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয়। এবার আমরা দেখব যে এই উপগ্রহগুলো কিন্তু সব উপগ্রহের কিন্তু ফাংশন এক নয়, বিভিন্ন উপগ্রহের কাজ আলাদা আলাদা। তাহলে এই উপগ্রহগুলোকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। যে একটা হচ্ছে ভূ সমলয়, আর একটা হচ্ছে সূর্য সমলয়, এবং এটা অন্যান্য ক্যাটাগরিতে ফেলছি। তাহলে সেন্সরের কাজ হয়ে গেছে। তাহলে এই যে আমরা যে উপরের ছবিটা দেখেছি, এই ছবিটা হচ্ছে পৃথিবী, আর এটা হচ্ছে তার নিরক্ষরেখা। নিরক্ষরেখা বরাবর যে একটি পূর্ব পশ্চিমে যে উপগ্রহ পৃথিবীকে
করছে, অর্থাৎ পৃথিবী আবর্তন করছে 24 ঘন্টায়, সেও আবর্তন করছে 24 ঘন্টায়। তাহলে এইভাবে যদি এখানে এখানে প্রথমে আসছে, এখানে প্রথমে আসছে, পৃথিবীর আবর্তন করছে, এখানে আসছে, আবার এখানে আসছে, এইভাবে ঘুরে আবার সে একই জায়গায় চলে আসছে 24 ঘন্টা। যেমন আমাদের যদি এইখানে কোনো, সেটা মোটামুটি নিরক্ষীয় তল বরাবর, নিরক্ষরেখার কাছে, যদি এখানে কোনো স্যাটেলাইট থাকে, সে স্যাটেলাইট পৃথিবী যেমন ঘুরছে এও তেমনি ঘুরছে, এও তেমনি ঘুরছে, ঘুরতে 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 আবার সে পৃথিবীর সঙ্গে এই জায়গাতে এসে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এই পৃথিবীর যে কোনো স্থানের বরাবর তার অবস্থান একই রকম আছে, একই রকম আছে, সেই জন্যই তাকে বলছে ভূসমলয়। পৃথিবীর যে লয় বা ছন্দ, তার সঙ্গে সঙ্গে এই উপগ্রহটিরও ছন্দ একই, অর্থাৎ যে স্থানে এটাকে উপস্থাপিত করা হয়েছিল সেই স্থানে থেকেই সে পৃথিবীর সঙ্গে সঙ্গে সারা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে যাচ্ছে, ঘুরে আবার সেখানেই আসছে, তার স্থানের পরিবর্তন হচ্ছে না। পৃথিবীর কোনো স্থান সাপেক্ষে সেই উপগ্রহের স্থান পরিবর্তন হচ্ছে না। যদি কেউ চিনতে পারে উপগ্রহ, সেই কোনো স্থানের উপর উপগ্রহ স্থাপন করা হয়েছে, সে আমাদের ধ্রুবতারার মতো যদি চিনতে পারি, দেখব ধ্রুবতারা সবসময় একই জায়গায় আছে। ঠিক এখানেও তাই, আমরা যদি চিনতে পারি যে এটি আমাদের এই জিও স্টেশনারি উপগ্রহ, তাহলে সারাদিন দেখব সে একই জায়গাতে, দিন রাত্রি, দিনে তো দেখা যাবে না, রাত্রে যে সে একই জায়গায় রয়েছে। তাহলে এইটা কেমনভাবে রয়েছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো, যে একই গতিতে যদি দুটো জিনিস, দুটো বস্তু যে একই গতিতে যদি সে চলে, তাহলে তাদের পারস্পরিক কি হয় না, স্থান পরিবর্তন হয় না। এটা আমরা এমনি খুব সাধারণ এক্সাম্পল দিয়েও দেখতে পারি। দুটো গাড়ি যদি একই স্পিডে যায় পাশে, তাহলে মনে হবে একটা গাড়ি কি স্থির, হ্যাঁ, আর তুমি যাচ্ছ, তোমার পাশে তোমার একটা গাড়িতে তোমার বন্ধু যাচ্ছে। তাই অনেক সময় দুটো ট্রেন প্ল্যাটফর্মে একই সঙ্গে থাকে, একটা ট্রেন থেকে যখন অন্য ট্রেনটা দেখা যায়, তখন আমরা কি দেখি, সেটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক এইরকমই এই ভূসমলয় উপগ্রহ। তাহলে এই ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্যগুলো কি? এটা 24 ঘন্টায় পৃথিবীকে কি আবর্তন করছে, আর ফলে কোনো ভূপৃষ্ঠের কোনো স্থানের সাপেক্ষে সে স্থির। হ্যাঁ, আচ্ছা, এটা তারপরে এটা কোথায়? এগুলো খুব উঁচুতে অবস্থান করে, 35,000 থেকে 36,000 কিলোমিটার এর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, 35 থেকে 36,000 কিলোমিটার। যেটা কখনো একটু হেরফেরও হয়, একটু নিচেও হয়, কোনো একটু ওপরেও হয়, কেননা এখন সমস্ত দেশই পাঠাচ্ছে, ফলে বিভিন্ন তাদের প্রযুক্তি, ফলে এটা একটু উচ্চতাটা একটুখানি ব্যতিক্রম হতে পারে। তাহলে এটা 36, মোটামুটি ধরে নেওয়া যায় 36,000 কিমি ওপরে, ফলে অনেকটা ওপরে 36,000 কিমি, ফলে সে ভূপৃষ্ঠে অনেকখানি জায়গা, সে তার চিত্র প্রায় হাফ, খুব ভালোভাবে ধরতে গেলে 1/3, হাফ থেকে 1/3 চিত্র ভূপৃষ্ঠের নিতে পারে। কেন, অনেক উঁচুতে আছে, তো অনেক উঁচু থাকলে তার এটা লেন্স অনেকখানি কভার করবে, সেন্সার অনেকখানি জায়গা কভার করবে। হ্যাঁ, তোমরা এটা পড়েছো ইয়েতে, যত উপরে যাওয়া যায় তত অনেক বেশি জায়গা দেখা যায়। তাহলে এইখানে 1/3 প্রায় ভালোভাবে কভার করে, হাফটা কভার করে, কিন্তু হাফ সবসময় খুব ফ্রিঞ্জ এরিয়ায় আসে না, 1/3। ফলে তিনটে যদি আমি জিও স্টেশনারি স্যাটেলাইট পাঠাই, স্থাপন করি অরবিটে, অরবিট কি? অরবিট হচ্ছে উপগ্রহগুলো যে রাস্তায় কি
ঘোরে সেটাই হচ্ছে অরবিট পাথ। অরবিটে আমি সেই অরবিটে যদি 3টে আমি উপগ্রহ স্থাপন করি তাহলে আমার মোটামুটি গোটা পৃথিবীর চিত্র আমার কাছে এসে যাবে। আচ্ছা, আমাদের কীরকম আমাদের পৃথিবী ইয়েতে আছে এক্সাম্পল কোনগুলো? আমাদের ইনস্যাট হচ্ছে ইন্ডিয়ার স্যাটেলাইট, আর জিওস হচ্ছে আমেরিকান স্যাটেলাইট, নোয়া হচ্ছে আমেরিকার স্যাটেলাইট, জিওএমএস হচ্ছে রাশিয়ান স্যাটেলাইট। এগুলো সবই আমাদের জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহ। এবার আমরা আসছি সূর্য সমলয় উপগ্রহে। আচ্ছা, এর আরেকটা জিনিস বলা হয়নি, এটা হচ্ছে এর ব্যবহার কি। হ্যাঁ, এর ব্যবহারটা কি? এর ব্যবহার হচ্ছে বেশিরভাগই ব্যবহার হচ্ছে টেলিযোগাযোগ বা তথ্য আদান প্রদানের জন্য। এই যে আমরা আজকে টিভিতে দেখছি, আমরা মোবাইল ব্যবহার করছি, এই সমস্ত ওয়েবগুলো এই টেলিযোগাযোগের ব্যাপারে এই তরঙ্গগুলোকে কন্ট্রোল করে হচ্ছে এই জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইট টেলিযোগাযোগের ব্যাপারে আমাদের যুগান্ত এনেছে। তোমরা মনে করে দেখো যে এখন আমরা যে আগে আমাদের টেলিফোন কিসে যেত? কর্ডলেস ছিল না, হ্যাঁ, এমনিতে যেত। টিভিরও এত প্রসার হয়নি। এখন যে এক মুহূর্তে ইন্টারনেট এখান থেকে, এর পেছনে কিন্তু এই স্যাটেলাইটগুলো, জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোরই অবদান সবচেয়ে বেশি। একমাত্র এদের সাহায্যেই এই ইন্টারনেট পরিষেবা আমরা দিতে পারছি। আর এছাড়া আর কি হয়? এছাড়া এ হচ্ছে নেভিগেশনে সাহায্য করে বিমানপথ এবং শিপ, জাহাজ এদের চলাচলের ক্ষেত্রে এরা সাহায্য করে। আর হচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্য আমাদের দেয়। কারণ বুঝতেই পারছো, আবহাওয়া একটা ছোট্ট জায়গার মধ্যে পুরো যদি সিস্টেমটাকে ধরতে চাই, তাহলে আমরা ছোট্ট স্ফিয়ার, ছোট্ট অঞ্চলকে ছবি তুললে হবে না। যেমন ধরো এই আমাদের আমফান হয়ে গেল, এই এখন কোরিয়াতে মাসাক বলে, কোরিয়া এবং জাপানে মাসাক বলে একটা সাইক্লোন আসছে, সে খুব ক্ষতি করেছে। এই যে এইগুলো আমার জন্য, এগুলো কোথার থেকে আসছে? সে দক্ষিণ চীন সাগর থেকে আসছে, এসে আস্তে আস্তে উত্তরে যাচ্ছে। আমফানও সেই আন্দামান নিকোবরের সাউথ থেকে এসে আস্তে আস্তে আমাদের বঙ্গোপসাগরের উপকূলে এসে গেল। তাহলে এইগুলোর গতি প্রকৃতি জানতে গেলে আমাদের একটা বিরাট লাগে, একটা স্পেকট্রাম লাগে, একটা বিরাট জায়গা জুড়ে ছবি থাকে, মেঘের ছবি এবং বায়ুর গতির ছবি লাগে। তাহলে এইটা কিন্তু একটা ছোট জায়গা, ছোট স্যাটেলাইট ইমাজারির মধ্যে, যেটা ছোট জায়গার ইমাজারি আছে, যেটা উপগ্রহ চিত্র, তা থেকে বোঝা যায় না। এই আমাদের ওয়েদার সিস্টেমটা হচ্ছে পৃথিবীব্যাপী। এই পৃথিবীব্যাপী বলেই আমরা এটাকে করতে পারি, যে এটাকে ধরার জন্য এই জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোর দরকার হয়। এরা অনেকটা জায়গা জুড়ে এরা ছবি তুলতে পারে, ফলে অনেক দিন আগে থেকে এরা আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে। আমফানের পূর্বাভাস আমরা প্রায় 7 দিন আগে থেকে জানতে পেরেছিলাম। ফলে এইভাবে এরা কিন্তু আমাদের মানব জাতির কল্যাণে নিয়োজিত হচ্ছে। এবার আমরা পড়ব সূর্য সমলয়। কি আসছে? সূর্য সমলয় উপগ্রহ। এইটাই কিন্তু কি আমাদের উপগ্রহ চিত্র সাপেক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের উপগ্রহ চিত্রতে, এই চিত্রতে এটা বিশেষ শুধু বললাম আবহাওয়ার তথ্য সম্পর্কিত কিছু কিছু ছাড়া তেমন কিছু একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন নেই উপগ্রহ চিত্রের সাপেক্ষে, কিন্তু এই সূর্য সমলয় হচ্ছে উপগ্রহ চিত্রের সাপেক্ষে খুব গুরুত্বপূর্ণ।
এটা কি, এটা কিরকম করছে, এটার ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি? এটা অনেক নিচু, লো অরবিট স্যাটেলাইট, নিচু থেকে পৃথিবীর গিয়ে থাকছে। এই যদি সূর্য হয়, এটা হচ্ছে সরি, এটা যদি পৃথিবী হয়, এটা হচ্ছে তোমার হচ্ছে ভূ সমলয় উপগ্রহ, হ্যাঁ, বা জিও। আর এইটা হচ্ছে লিও, লো অরবিট স্যাটেলাইট। আর তারপরে আছে আরেকটা যে মিডল অরবিট স্যাটেলাইট, হ্যাঁ। তাহলে এটা যদি জিও হয়, এটা হচ্ছে লিও। তাহলে সূর্য সমলয় যে উপগ্রহগুলো, আর এটা হচ্ছে মিও। উচ্চতা অনুসারে উপগ্রহকে তিনটে ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে লো অরবিট স্যাটেলাইট লিও, মিডল অরবিট স্যাটেলাইট মায়ো, লিও, মিও অ্যান্ড জিও। আর সবচেয়ে উঁচুতে হচ্ছে, সবচেয়ে দূরে হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট বা জিও। তাহলে এইগুলো হচ্ছে সবই কি লো অরবিট স্যাটেলাইট। অর্থাৎ এটা কিভাবে করছে পৃথিবীকে, এবং এর উচ্চতা হচ্ছে, উচ্চতা দেখলেই বুঝতে পারবে 600, কখনো কখনো তারও নিচ থেকেও তোলা যায় যেগুলো স্পাই স্যাটেলাইট আছে। আর 600 থেকে 900 পর্যন্ত আমাদের এই উচ্চতায় এটা অবস্থান করে। আর এটা কিরকম, একদম এর কন্ট্রাস্ট। এটা যেমন পূর্ব পশ্চিমে নিরক্ষরেখা বরাবর, এটা হচ্ছে উত্তর দক্ষিণে দুটো পোল বরাবর, হ্যাঁ, দুটো মেরু বরাবর সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর এটা কিরকম, সূর্যর এটা আমাদের উপগ্রহ চিত্রকে কিভাবে সাহায্য করছে? এটা ধরো সূর্যর যে আপাতন কোণ, সূর্যরশ্মি যে কোণে ভূপৃষ্ঠে পড়ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এটা ঘুরছে। তার মানে সূর্যের আলো ঘুরছে এবং সমানে সূর্যের আলোকিত অংশের ছবি তুলে যাচ্ছে। তাহলে সূর্য রশ্মিকে এ কিন্তু খুব ভালোভাবে কাজে লাগাচ্ছে, যেটা আমাদের তড়িৎ চুম্বকীয় যে আলোক তরঙ্গ আসছে ভূপৃষ্ঠে পড়ছে। আমরা আগেই বলেছি উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি তড়িৎ চুম্বকীয় যে বিকিরিত রশ্মিগুলোকে কি ক্যাপচার করা, ধরা সেন্সরের সাহায্যে। তাহলে এই কাজটি কিন্তু এই উপগ্রহগুলো চলছে, কারণ এই উপগ্রহগুলো এই কাজটি করে চলেছে। কারণ সূর্যের আপাতন কোণ অর্থাৎ সূর্য যে কোণে মোটামুটি 90 ডিগ্রির কাছাকাছি থাকে, সূর্যের আপাতন কোণ যে কোণে ভূপৃষ্ঠকে টাচ করছে, স্পর্শ করছে, সেই কোণটাকে সঙ্গে সামঞ্জস্য রেখে এ ছবি তুলে যাচ্ছে। তাহলে ভূ দৃশ্যাবলী খুব ভালোভাবে কি করতে পারছে, সে ক্যাপচার করতে পারছে, খুব স্পষ্টভাবে ভালোভাবে ক্যাপচার করতে পারছে। এবং সেটা কি করছে, দিনে 14 বার, একদিনে 14 বার সে পৃথিবীকে কি করছে, প্রদক্ষিণ করে যাচ্ছে। পৃথিবীও ঘুরছে, সেও কিন্তু ঘুরছে। এবং একই অক্ষরেখাকে সে পরের দিন আবার সেই সময়েই সে আবার তার দৃশ্য নিতে পারছে। তাহলে এও ঘুরছে, তার সঙ্গে সঙ্গে এই উপগ্রহটিও ঘুরছে, ঘুরে গোটা পৃথিবীকে প্রায় কি সে কভার করছে একদিনে। তাহলে এটা যেহেতু লো অরবিট উপগ্রহ, ফলে সে কি করতে পারছে, এই সুবিধাটা আছে, সে অনেক দ্রুত ঘুরতে পারছে। এই যেমন 24 ঘন্টায় একদিন ঘুরতে পারছে, এ একদিনে 14 বার ঘুরছে, ঘুরে 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 পৃথিবীর আলোকিত অংশের ছবি তুলে যাচ্ছে। তাহলে উপগ্রহ চিত্রের জন্য এই সূর্য সমলয় উপগ্রহ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর থেকেই আমরা সবচেয়ে বেশি ডেটা পাই, সবচেয়ে বেশি মানচিত্র পাই, বিভিন্ন ধরনের মানচিত্র পাই। আচ্ছা, আর এছাড়া প্রতিদিন একই সময়ে করছে, স্থানীয় সময় একই সময়ে সে করছে। আর এটা তাহলে কিসের কাজে আসে, বিভিন্ন সম্পদ সমীক্ষার কি
কাজে আসে। হ্যাঁ, কেননা সে বনরাশি কোথায়, খনি কোথায়, সমুদ্রের অবস্থা কীরকম, মাছ কোথা দিয়ে যাচ্ছে, মাছের ঝাঁক এত লো, এখন নতুন যেগুলো বেরিয়েছে কার্টোস্যাট, সেগুলো প্রায় 300 কিলোমিটারের কাছ দিয়ে যাচ্ছে। সেখান থেকে আরও সুন্দর সুন্দর, আরও স্পষ্ট আমরা পৃথিবীর সমীক্ষা করতে পারছি। আর পৃথিবীর এক হচ্ছে এই যেমন জিও স্টেশনারি ইয়েতে স্যাটেলাইট, যেমন পোলার অঞ্চলে এই অঞ্চলের ছবি নিতে পারে না, হ্যাঁ, এই অঞ্চলের ছবি নিতে পারে না, বা মেরু অঞ্চলের ছবি নিতে পারে না। কিন্তু হচ্ছে যেহেতু পৃথিবীকে ঘুরে ঘুরে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে সে ঘুরে যাচ্ছে, ফলে সে পৃথিবীর সব অংশের ছবি নিতে পারছে, ইনক্লুডিং পোল মেরু অঞ্চলের ছবিও নিতে পারছে। আর সম্পদ সমীক্ষা ছাড়াও যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় হয়, কোথায় ভূমিকম্প হয়েছে, কোথায় অগ্নুৎপাত হচ্ছে, আমরা যে সমস্ত ছবি পাই নেটে, এগুলো সবই এই স্যাটেলাইটের দৌলতে। তাহলে প্রাকৃতিক বিপর্যয়ের ডে টু ডে, আজকে হয়ে গেল বলে পরের দিন পেলাম না তা না, প্রত্যেক দিনেরই আমরা ছবি পেয়ে যাচ্ছি। তাহলে এটা আমাদের দুর্যোগ বা প্রতিযোগী বিপর্যয় ব্যবস্থাপনাতেও খুব সাহায্য করে। এখন ইন্ডিয়া থেকে আছে ইন্ডিয়ান রিসোর্স স্যাটেলাইট, ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে। ইউএসএ হচ্ছে ল্যান্ডস্যাট ইমাজারি, হ্যাঁ, ফ্রান্স হচ্ছে স্পট ইত্যাদি। এটা জরিপ কাজেও লাগে এবং এই ম্যাপ থেকে আবার অনেক থেমাটিক, অনেক বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করা যায়। এগুলো হচ্ছে মূল তথ্য দেয়, এখান থেকে ফার্স্ট হ্যান্ড ডেটা, মূল তথ্য দিল, সেখান থেকে আমরা অনেক বিষয়ভিত্তিক মানচিত্র তৈরি করতে পারি, থিম্যাটিক ম্যাপ তৈরি করতে পারি। এবং এর বিভিন্ন আইআরএস সিরিজের বিভিন্ন রকম আছে, আইআরএস 1A থেকে 1D, IRS P1 থেকে P6, এগুলো সবই সান সিনক্রোনাস উপগ্রহ থেকে এই চিত্রগুলো তোলা হচ্ছে। এগুলো প্রত্যেক দিন যাচ্ছে, যতদিন যাচ্ছে এগুলো তত উন্নততর ছবি আমাদের পাঠাচ্ছে। আচ্ছা, এছাড়া একটা যে অন্যান্য ক্যাটাগরি দিয়েছি তোমরা, এছাড়াও কিন্তু আরও অনেক উপগ্রহ আকাশে ঘুরছে। আমাদের টোটাল এখন 4900টি উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ডিগ্রি 5000-এ পৌঁছে যাবে, এতদিনে হয়তো পৌঁছেই গেছে। তাহলে এতগুলো উপগ্রহ ঘুরছে, সুতরাং এই 2 উপগ্রহ ছাড়াও অন্যান্য অনেক উপগ্রহ আছে। যেমন জিও সিনক্রোনাস উপগ্রহ বলে এক ধরনের উপগ্রহ আছে, যেটা একেবারে নিরক্ষরেখার এরকম সমতলে নামলেও একটু কোণ করে এরকমভাবে ঘুরছে। এটাও কিন্তু স্টেশনারি, জিও স্টেশনারি, কিন্তু একটু কোণ করে ঘুরছে। এখানে যেমন উপগ্রহগুলো জিও স্টেশনারির ক্ষেত্রে ফিক্স থাকে, জিও সিনক্রোনাসের ক্ষেত্রে ফিক্স না হয়ে একটু ওঠানামা করে, একটু কোণ করে আছে তো, ফলে একটু ওঠানামা করে, কিন্তু ফাংশন একই। হয়তো জিও স্টেশনারিতে সে স্পেস পায়নি বা সেখানে উপস্থাপন করার অসুবিধা আছে, সেই জন্য সে জিও সিনক্রোনাসে এই অরবিটে উপস্থাপন করেছে। এছাড়া আছে সেমি সিনক্রোনাস স্যাটেলাইট আছে, এছাড়া আছে আমাদের জিপিএস স্যাটেলাইট। জিপিএস তোমরা ক্লাস 9-এ পড়েছ, 24টা উপগ্রহ। এগুলো হচ্ছে মিও গ্রুপের উপগ্রহ। এগুলো এর হাইট হচ্ছে এর থেকে লিওর থেকে বেশি আর জিওর থেকে কি কম, 20,000 কিমিতে এরা অবস্থান করে। এগুলো অনেক হাইলি ইলেকট্রিক্যাল অরবিট, কোণ করা অরবিট। এগুলো হচ্ছে মোটামুটি রাউন্ড শেপ, এটাও রাউন্ড সার্কুলার, আর তোমার ভূসমলয় সার্কুলার। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অরবিট। হ্যাঁ, তোমরা জিপিএসে দেখেছো যে 24টা উপগ্রহ লাগছে একটা জায়গার অক্ষাংশ দ্রাঘিমাংশ জানতে। তাহলে এইগুলো হচ্ছে মিও গ্রুপের স্যাটেলাইট, জিপিএস স্যাটেলাইট। এই জন্য আরও অনেক ধরনের আছে বলে একে আমি একটা অন্যান্য গ্রুপ বলে, অন্যান্য স্যাটেলাইট
বলে আমি এটা লিখেছি। এটা জিপিএস স্যাটেলাইট বলে তোমাদের মনে থাকবে, কারণ তোমরা জিপিএস সিস্টেমটা পড়ে এসছো ক্লাস 9-এ। আচ্ছা, এবার আমরা চলে যাব যে কিভাবে স্যাটেলাইট তৈরি হয়। হ্যাঁ, এর বেসিক প্রিন্সিপালগুলো কি, এটা পার্ট 2-তে আমরা আবার আলোচনা করব।